এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিনের মতন আজও আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকদিন নিত্য নতুন তো আলোচনা চলছে। আমরা বিভিন্ন বিষয়গুলো, সামাজিক যেসব দায়বদ্ধতা আমাদের মধ্যে বার্তায়, মানে আমরা সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক সেই রকমই আজও একটা জায়গা রয়েছে। আমরা প্রায়শই রাস্তার ধারে আমরা যখন দেখছি আর কি, ঘুরছি ফিরছি, দেখছি যে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে বিভিন্ন দোকান, এখন একটা দেখবেন যে উচ্ছেদের একটা চল উঠেছে। হঠাৎ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে এই মুহূর্তে উচ্ছেদের প্রয়োজন আছে, পরিষ্কার পরিচ্ছন্নের প্রয়োজন আছে। তো উনি সেই মতো নির্দেশও দিয়েছেন। আবার সেই নির্দেশেরও কিছুটা জায়গা থেকে একটা দাড়িও টেনে রেখেছেন যে এই মুহূর্তে নয়, একটু আস্তে হোক। কিন্তু কোথাও যে আসতে হচ্ছে বা ধীরে মানে জোর গতিতে হচ্ছে তা নয়, উচ্ছেদের জায়গা থেকেই হচ্ছে। কিন্তু এই যে তারা বসেছে বা এই যে বিভিন্ন জায়গায় দোকান সামগ্রীগুলো রয়েছে, এরা কারা, কোথা থেকে এসছে, কখন এসেছে? আমরা দেখছি পাড়ার রাস্তার ওপর দিয়ে বা ছোট ছোট এই যে ধরুন দুর্গাপুর বলুন বা এই শিল্পাঞ্চলের আপনার বাড়ির পাশে আপনি যেখানে আছেন সেখানে ছোট ছোট প্রচুর দোকান হয়ে গেছে। কারা এসে দোকানগুলো করছে, কাদের দায়িত্ব আছে, এরা প্রকৃতপক্ষে কিভাবে আছে দোকানটা করে? সব থেকে বড় জায়গা কথা সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল প্লট, সেই রেসিডেন্সিয়াল প্লট মানে সেই জায়গাতে কমার্শিয়ালভাবে তারা রয়েছে, তারা দোকান ব্যবসা করছে। কেন করছে, কিভাবে করছে, কার দায়িত্ব এগুলো দেখার? এরকম অনেকগুলো বিষয় আছে। এই বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু সেই আলোচনা করার আগে আজকে যে আমাদের যে অতিথি আছে, আমরা প্রত্যেকদিন বিভিন্ন অতিথিদের সঙ্গে আলোচনা করি সঙ্গে নিয়ে। আজকের অতিথি বিশিষ্ট সাংবাদিক বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করা খুব প্রয়োজন। আমি কিছু ছবি আছে যেগুলো আগে আপনাদের দেখায়, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ছবিগুলো দেখলেন। প্রথম কথা হচ্ছে এই ছবিগুলো দুটো পার্টে আছে। প্রথম কথা হচ্ছে যে দেখবেন কিছু বাজারের দৃশ্য আছে যেখানে ফুটপাতে মানুষজন ব্যবসা করছে, আবার কিছু বাড়ির মধ্যে যারা দোকান করে বসে আছে। বিপ্লব, আমি একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করার মূল জায়গাতে আসছি, যে একটা রেসিডেন্সিয়াল প্লট, সেই রেসিডেন্সিয়াল প্লটের মধ্যে এসে পরে কেউ একটা দোকান করলো, সে হয়তো ট্রেড লাইসেন্স নিয়েছে ব্যবসা করার জন্য, কিন্তু যেখানে সে ব্যবসা করছে সেই ব্যবসার জায়গাটা আদৌ কমার্শিয়াল কিনা। প্রথম কথা হচ্ছে রেসিডেন্সিয়াল প্লটে আমি একটা ব্যবসা করে দিলাম এবং সেইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষজন আসছে, পাশের বাড়ির মানুষের তো অস্বস্তি হচ্ছে।
তো এটা দেখবেটাকে, এটা দেখার জন্য যে দপ্তরগুলো আছে, ডিএমসি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা যে কোনো কর্পোরেশন বলো, তারা তাদের জায়গা অনুযায়ী একটা এনওসি পেলো, এনওসি অনুযায়ী তারা ট্রেড লাইসেন্সটা দিয়ে দিল, হ্যাঁ ব্যবসা করে ব্যবসা করবে। কিন্তু সেই ব্যবসাটা এডিডি এর মতন জায়গায়, যার জায়গা, সেখানে কমার্শিয়ালের জন্য যে পরিস্থিতি হয়ে আছে, সবাই কোনো কমার্শিয়ালিজমের কোনো গল্পই নেই। যে যেখান থেকে পারছে ব্যবসা করছে, কাতে মানুষের সুবিধা হোক অসুবিধা হোক কোনো কিছু দেখার বিষয় নেই। এইটাতে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, দীর্ঘদিন ধরে আমিও দুর্গাপুরে আছি, দুর্গাপুরে দেখছি যে আমাদের দুর্গাপুরে না বেসিক্যালি 3-4টে অর্গানাইজেশন আছে, 3-4টে সরকারি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, অ্যালো স্টিল প্ল্যান্ট আছে, এডিডিএ আছে, ডিএমসি তার নিজস্বটা চলে। ডিএমসির হাতে সেরকম কোনো নিজস্ব জমি নেই, যতটা আছে এডিডিএর হাতেই আছে। আর বেসিক জমিটা যেটা আমরা ম্যাক্সিমামটাই ঘুরে বেড়াই সেটা দেখা যায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আন্ডারে। রিসেন্টলি আমি একটা বলি, চণ্ডীদাসের বাজার যেটা খুব সবাই জানে, খুব প্রচলিত, তার পাশে শরৎচন্দ্র এলাকাটায় যে কোয়ার্টারগুলো আছে সেখানে আপনার শাড়ির দোকান, হোটেল বড় বড় হোটেল, লাক্সারি হোটেলও মতন করে বানিয়েছে। যদিও সেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকরা গিয়ে তাদের নিয়ম অনুযায়ী ওটাকে ভেঙেও দিয়েছে। প্রশ্নটা উঠছে, তারা যখন হোটেলটা বানাচ্ছিল তখন কিন্তু কেউ আটকায়নি, তখনও তো আধিকারিকরা সকালবেলায় সন্ধ্যেবেলায় ওখানে গিয়েই বাজার করেছে, তারা দেখেছেন, তারা একবারও আটকালো না। কোনো একটা কারণে যখন চাপ সৃষ্টি হলো তখন আটকালো। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কোয়ার্টারে আমরাও মানুষের ছোটবেলায় একটা বাড়িতে একটাই জলের কল, আউটলেট একটা, বড় একটা এখন যদি হোটেল করে নেওয়া হয় বা কোনো দোকান বা খাবারের দোকান করা হয় তাহলে সেখানে আউটলেট বেড়ে যাবে। তাহলে ইনপুট তো আপনার সেই একটা হিসাবেই রয়েছে, অথচ কনজিউম করছে বেশি, তার জন্য সে সরকারকে কোনো ট্যাক্সও দিচ্ছে না বা দুর্গাপুর স্টিল প্ল্যান্টকেও কোনো এক্সট্রা পয়সা দিচ্ছে না। এই যে লোডটা পড়ছে, পাশের ঠিক যে বাড়িটা রয়েছে যেখানে ধরুন এই ঘর এরকম কোনো ব্যবসা হয়নি, তারা ন্যাচারালি জল পাচ্ছে না, তাদের বিদ্যুতের ঘাটতি আসছে। এই লোড ফ্যাক্টরগুলো শুধু টাউনশিপে হয়েছে তা নয়, আমাদের সিটি সেন্টার এলাকাতেও হয়েছে। একদম, হ্যাঁ, সিটি সেন্টারে যেখানে ধরুন আমি থাকি, আমার বাড়িতে পাশে বা আমার এলাকায় ওরকম অনেক ছোট ছোট দোকান হয়েছে, সেখানেও একই জিনিস। কিন্তু মুশকিলটা হচ্ছে ট্রেড লাইসেন্সের যেটা কথা তুমি বললে, ট্রেড লাইসেন্স তো প্রশাসনিকভাবে দিল, বিদ্যুৎটা কি হলো? বিদ্যুৎটা কিন্তু সেই ন্যাচারাল ডোমেস্টিক পারপাসে রয়ে গেল। তাহলে ওখানেও তো সরকার বিশাল রেভিনিউ ইউজ করছে, কারণ যদি দোকান হয় তাহলে একটা লাইট তো জ্বলবে না, জ্বলবে 10টা লাইট। তাহলে সেই ডোমেস্টিক কারেন্ট দিচ্ছে, বিল পুড়ছে, অথচ জ্বলছে প্রচুর। তাহলে প্রোডাকশনে তো আপনার যে ধাক্কাটা আসছে তার তো সাধারণ পাশের বাড়ির লোকটাও ভোগ করছে একদম। তাহলে এর জন্য পরবর্তীকালে যে বিদ্যুতের বিল বেড়ে যাওয়া, সবাই বলছে কেন বাড়ছে। তো এই মিসইউজগুলোও তো আছে, লস অফ ইলেকট্রিসিটি, ট্রান্সমিশন লস, এগুলো সব ধরে নেওয়া হচ্ছে। জলের ক্ষেত্রেও তাই হচ্ছে। আমাদের সিটি সেন্টারে আজকে রাস্তার উপরে বড় বড় হোটেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, দোকান বাড়িগুলোর সামনে যে প্রচুর জায়গা রয়েছে, ফ্রি জায়গাটা, সেখানে ছোট ছোট করে ক্যাফে ট্যাফে ধরনের হচ্ছে, সেখানে তুমি গোটা সিটি সেন্টারটা দেখবে যতটা খাওয়ার লোক আছে তার থেকে বেশি দোকান, একদম একদম এবং বেশি দোকান। এবং তার থেকে আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে, যেটা কিছুদিন আগে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ওই মীরাবাই অঞ্চলে ঘটেছিল, ওখানে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানটা প্রচুর ভিড় হতো সন্ধ্যেবেলা, কেন সারাক্ষণই ভিড়। কেন ভিড়? এটা সবাই তো চা খায়, তো নিশ্চয়ই ওখানে কিছু একটা স্পেশাল কিছু একটা হচ্ছিল, তো সেটা নিয়ে বিভিন্ন সময় আধিকারিকদের জানানো হয়েছে যারা নিয়ন্ত্রণে রয়েছেন। তো একটা সময় দেখা গেল কিছুদিন আগে ওটাকে ব্লক করা হলো। সেই ছেলেগুলো গেল কোথায়? যারা খাচ্ছিল তারা তো চলে যায়নি, এবার দেখা গেল ওইটা শিফটিং হয়ে অন্য কোনো একটা জায়গায় গেল। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানো তো, সর্ষের মধ্যে ভূত। যারা খাচ্ছে তাদেরও তো কেউ না কেউ প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, তারাও তো খবরটা পাচ্ছে। তাহলে শুরুটাতেই তো আটকানো উচিত ছিল, শুরুটা তো আটকানো হলো না। তাহলে বেড়ে যাওয়ার পরে এখন ক্যান্সারের মতন ছড়িয়ে গেছে। এখন এটা প্রথম কথা হচ্ছে যে এডিডিএ তার নিজের ল্যান্ড, সেই ল্যান্ডের যে সে মালিক, এবং তার জায়গা থেকে তার কোনো নজরদারি নেই, কোনোটাই নেই, তার কোনো বিষয় নজরদারি নেই। হ্যাঁ, তার নজরদারি রয়েছে, নজরদারি নেই বললে ভুল হবে। তাদের যখন মাঝে মাঝে করে দপ্তর মানে নতুন করে চেয়ারে কেউ আসছেন, সে তার মতন করে সাজাচ্ছেন, এবং সাজাতে গিয়ে দেখা যাচ্ছে যে তিনি কিছু এক কথা যদি বলি অসহায় মানুষকে তুলে দিচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে তিনি তার নিজের বাড়িটা থেকে আগে কেন ভাঙবেন না? সেই প্রশ্নটা তো বারবার। প্রথম কথা হচ্ছে যে দুর্গাপুরে শুধু তো যারা হকার আছে তারা জায়গা দখল করে রাখেনি, শুধু তো সাধারণ মানুষ যারা এমনি ছোট ছোট জায়গা করে আছে তারা তো রেখেছে, তো বড় বড় মাথারাও
তাহলে তাদের ক্ষেত্রে অন্যরকম নিয়ম হবে কেন? কেন সে যদি, প্রথম কথা হচ্ছে দখল করে রাখার পর সে যদি অল্প পয়সা দিয়ে জায়গাটার জন্য সে পয়সা দিয়েও দিল, কিন্তু যার দেওয়ার ক্ষমতা নেই সে তাহলে ভোগ করবে না। মানে এক এক জায়গায় এক এক রকমের আইন, সেটা দুর্গাপুরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এডিডি এর ক্ষেত্রেও যদি বলি আমরা, তুমি যেটা খুব বড় কথা বললে সেটা হচ্ছে যে যেমন বিদ্যুতের কনজাম্পশনের ক্ষেত্রে এটা খুব বড় জায়গা। কিন্তু আচ্ছা, শুধু বিদ্যুৎ নয়, প্রথম কথা হচ্ছে যে এই যে জায়গাগুলো তুমি এই ছোট দোকানগুলো এরা যদি কমার্শিয়াল করে রাখে, আমরা একটা অফিস করার জন্য তার জন্য একটা কমার্শিয়াল চার্জ লাগে, যে চার্জটা দিয়ে পরে আমি কমার্শিয়াল করালাম, তার পরিপ্রেক্ষিতে সরকারের ঘরে একটা পয়সা গেল, আমি রেনুয়াল করাবো বছর বছর, তার জন্য একটা পয়সা যাবে। কিন্তু সেই সরকারকে ফাঁকি দিয়ে পরে নিজেদের স্বার্থে যেসব বাড়ির মালিকরা দিচ্ছে আর কি, তাদের উপর কেন কোনো রকম ভাবে এডিডি এর কোনো নজর নেই? সেটা তো একটা বড় প্রশ্ন আছে, এডিডি এর নজর নেই, সেখানে নজরের ঘাটতি আছে, সিস্টেমের লুফলস আছে। প্রশ্নটা হচ্ছে নৈতিকতার উপরে। ধরুন আমি ব্যবসা করছি, ব্যবসাটা তো করছি মানে কি, আমি তো একটা লভ্যাংশ দেখবো বলেই করছি। এবার সেই লভ্যাংশটা যদি আমি মানে প্রথম থেকেই আমার টেনাসিটি থাকে যে আমি সরকারকে কিছু দেবো না, নিজেরটাই নেবো, এখন যেটা ট্রেন্ড হয়ে গেছে, এটাই ট্রেন্ড। এইগুলো যদি বলতে হয়, যেটা তুমি বললে যে আমি ট্রেড লাইসেন্স নিয়েছি যা কিছু, কিন্তু ট্রেড লাইসেন্সটা নেওয়া মানেটা কি, যে আমি এখানে একটা ব্যবসা করছি, দ্যাটস মিনস আমার নর্মাল জায়গা ইলেকট্রিক কনজামের থেকে আমার বেশি কনজাম হবে, নর্মাল স্পেসের থেকে আমার বেশি স্পেস কনজাম হবে, আমার লোকজন আসা যাওয়া বেশি করবে, আমার নিরাপত্তার দিকটাও দেখতে হবে। এই জিনিসগুলো সবগুলো যখন এসে গেল, তখন গভর্নমেন্টের যে প্রোডাকশন সোর্স আছে সেগুলোও তখন বেড়ে যাবে। তাহলে গভর্নমেন্টেরও একটা নিজস্ব চিন্তা ভাবনা তৈরি হবে যে আমার এইটার জন্য এতটা বিদ্যুৎ লাগবে, আমাকে সেটা কনজিউম করাতে হবে। এটা যখন হবে না, ধরুন এটা গেল না, সবাই ওই ডোমেস্টিক পারপাস বা এই পারপাস দিয়ে বেরিয়ে গেল, গভর্নমেন্টও জানতে পারছে না আমার কতটা, ফলে এবার কি হচ্ছে, লোকাল যে ট্রান্সফরমারগুলো সেখানে চাপ পড়ছে, সেটা ফুটে যাচ্ছে। আরও একটা জিনিস, এটা মারাত্মক, আমি গতকালই দেখেছি আমার কাছে, মানে সিটি সেন্টারের ক্ষেত্রেই, এই যে বাইরের এত বাস ঢুকছে সিটি সেন্টারে সন্ধ্যেবেলার দিকে, দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এত বাস, সব থেকে আজব যে মজা লাগে আমার সেটা হচ্ছে যে সবকটা বাসই কি বৈধ? শুধু যদি আমরা দোকান উচ্ছেদ এইসব নিয়ে বলি, এডিডিও তো ওই জায়গাটার উপর এডিডিও তো কাজ করছে, প্রতিটা বাস কি বৈধ? প্রতিটা বাসেরই কি ট্রানজিট প্রকৃত লাইসেন্স আছে চালানোর জন্য? এসটিএ লাইসেন্স, কন্ট্রাক্ট ক্যারেজ লাইসেন্স, এসব লাইসেন্সগুলো কি আছে? একটারও নেই। মানে একটারও নেই বললে আমি ভুল হবে, কি হয়তো দেখা গেল 10টা বাস চললে 2টো আছে, বাকি 7খানারই নেই, বা 9খানারই 8খানারই নেই। প্রশ্নটা হচ্ছে এখানেও তো প্রশাসনের নজরদারি নেই। তাহলে এই যে মানে দুর্নীতিটা যে চলছে, বা তার এগেনস্টে যে, বা তার জায়গায় যদি আমরা উচ্ছেদের গল্পটাকে নিয়ে আসি, কিছু গরিব লোকের উচ্ছেদ হচ্ছে, তারা কান্নাকাটি করছে, সত্যি দেখে খারাপ লাগছে। একটা সময় সিটি সেন্টারে কিছুদিন আগে এক কাপ চাও কোথাও কেউ পাচ্ছিল না, যারা অফিস স্টাফেরা ছিলেন বাইরে বেরিয়ে, তারা নিজেরাই বলছিলেন। দুর্নীতিটা শুধু ওই উচ্ছেদ দিয়ে ঢেকে দেওয়া যাবে না। এখন ব্যাপারটা তো এরকম হচ্ছে না কোনো জায়গায় গিয়ে অফেন্স ইজ দ্য বেস্ট পলিসি ফর ডিফেন্স, এই জায়গাটায় তো আমার মনে হচ্ছে মাঝে মাঝে খুব স্ট্রাইক করছে আমার নিজেরও, যে অফেন্স ইজ দ্য বেস্ট পলিসি ফর ডিফেন্স, যেটা ফুটবল খেলায় খুব চিরচরিত একটা কথা, এটা আমাদের কিন্তু এখন মনে হচ্ছে সমাজ ব্যবস্থা এটাকে চলে যাচ্ছে প্রতিদিনের, একদম প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে এটা হচ্ছে। যাই হোক, এখন এইসব নিয়েই আমরা চলছি, এসব নিয়ে চলতে হবে, কিন্তু তবুও খারাপ লাগে। এত সুন্দর দুর্গাপুর শহরটা একটা সময় ছিল, ছোটবেলাকার দুর্গাপুর আর এখনকার দুর্গাপুর শুধু। আচ্ছা, এটা একটা তুমি পার্ট গেল, সেটা হচ্ছে যে দেখো সরকারকে বিভিন্ন ভাবে, সরকারের বিভিন্ন লোকজন তারা ব্যক্তি স্বার্থে সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা একদম। দ্বিতীয় নম্বর কথা, আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে যে নিরাপত্তা। তুমি যে বাসের কথা বললে, প্রত্যেক দিন দুর্গাপুরের সিটি সেন্টার বলো, বা দুর্গাপুরের যেটা মেন জংশন এখন সিটি সেন্টার, আমরা যে দুর্গাপুরের হাট বলি, কিন্তু তুমি একটা জিনিস বলো যে দুর্গাপুরের সেই হৃদয় আজ অবরুদ্ধ, বিভিন্ন দিক থেকে হাট আজকে ব্লক হয়ে গেছে, বিভিন্ন ভাবে ব্লক করে দিয়েছে। এই ব্লক করার জায়গা থেকে তুমি দেখো না, একটা বাইরে থেকে যে গাড়ি আসছে, কে আসছে, আজকে যেভাবে মানুষগুলোকে এই ভাড়া দেওয়া হচ্ছে, তুমি বলো এই সিটি সেন্টার চত্বর বলো, বা যেখানে বিধাননগর বলো, বা যে জায়গাতেই বলো, ঘরগুলো ভাড়া দেওয়া হচ্ছে, তার প্রকৃতপক্ষে কারা ওই ঘরে থাকছে, তার প্রকৃত কাগজপত্র কি থানা পর্যন্ত পৌঁছাচ্ছে? না, একদমই না, একদমই না। তাহলে কালকে যদি কোনো অঘটন হয়ে যায়, অঘটন ঘটে যাওয়ার পর এটা ছিল ওটা ছিল বললে হবে না, আজ কেন থাকবে না? এই যে নজরদারির বিষয়, যেটা আর কি, মানে নজরদারিটা এক কথায় যদি আমরা বলি যে এরা মানে প্রশাসনিক ভাবেও কিন্তু একটা গাফিলতির জায়গায় রয়েছে। তারা প্রশাসনিক গাফিলতিটা পুরো সর্বস্তরের মধ্যে চলে এসছে। এটা একটা আমার যেটা মনে হয় এখন, যে প্রশাসনে গাফিলতি থাকবে না, তাহলে বোধহয় প্রশাসনটাই থাকবে না।
একদম হ্যাঁ, প্রশাসনের গাফিলতিটা আছে এবং এরা প্রশাসনের যারা অধিকর্তা আছেন তারা জানে এগুলো। আমার মনে হয় না জানে না, কেন তারা না জানার মতন কিছু, আমরা যদি এত ছোট জায়গা থেকে জানতে পারি, বুঝতে পারি, তাহলে ওদের পড়ছে না, এটা তো হ্যাঁ, এটা অবাক করার কিছু নয়। তাদেরও হয়তো কিছু মানে লিমিটেশন আছে, রাজনৈতিক ভাবে থাকতে পারে, পারিপার্শ্বিক কোনো পরিস্থিতির উপর থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা শহরের জন্য খুব খারাপ হচ্ছে এবং আগামী প্রজন্মের কাছে আমরা যে বার্তাটা নিয়ে যাচ্ছি সেটা খুব বেদনাদায়ক। আমার কথা হচ্ছে যে 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 আধিকারিক আছেন সেই আধিকারিকের যে বেতনটা তিনি যেটা ভোগ করেন সেটা তো আম জনতার ট্যাক্স পেয়ারের টাকা। একদমই তাই, এক কথা। দ্বিতীয় নম্বর, তিনি সেই জায়গাটাকে চোখ বন্ধ করে ভুলে যাচ্ছেন, তার লিমিটেশন আছে, তিনি দেখছেন না, কিন্তু ক্ষতিটা তিনি কার করছেন? যাদের পয়সায় তিনি বেতন পাচ্ছেন সেই মানুষগুলোর তো ক্ষতি তিনি করছেন। এবং সেই বেতনটা তিনি যেখান থেকে বেতন নিচ্ছেন, সরকারের ঘরে পয়সা গেলে সরকারের উন্নয়ন হন, উন্নয়নের ধারাটা আরো অনেকগুলো প্রকল্প জায়গায় সেখানে টাকা লাগানো যাবে, কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটির পারপাস আমরা টাকা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। তুমি যেটা বললে যে যেখানে আমার ডোমেস্টিক লাইন কানেকশন আছে সেখানে আমি সেই অন্যরকম ভাবে কনজাম করছি। তো এই যে বিষয়গুলো, এবং সব থেকে বড় জিনিস যেটা যে যার মানে এক কথায় যে যার জমি যার জায়গা, মানে যে এখানকার অভিভাবক সেই কিন্তু এখানে চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্র সেজে বসে আছে। একদমই তাই, ব্যাপারটা সম্পূর্ণই তাই। আজকে শুধু আমাদের সিটি সেন্টার বলে নয়, আমার তো মনে হয় বেনাচিটি এলাকা, সাগরভাঙা এলাকা, বিধাননগরে এলাকা, যে বিধাননগর একসময় খুব আমরা জানতাম যে একটা পজ এলাকা বলে, এখন সেখানেও তাই। এই প্রীতিকা হোটেলের ওই রাস্তাটায় মানে গেলে এখন দেখা যায় যে কোনোটা বাড়ি আর কোনটা দোকান ঘর বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখনো হয়তো এখন বলতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে লোকজনের অনেকে যারা এইগুলোকে যারা সমর্থন করে তারা বলে কি না, তাদের বক্তব্য হচ্ছে শহরে তো জনগণের সংখ্যা বেড়েছে, চাহিদাও বেড়েছে, তো চাহিদার সঙ্গে তাল মেলাতে গিয়ে এগুলো জন্ম হয়েছে। কিন্তু চাহিদার সঙ্গে তাল মেলাতে গিয়ে যদি অনৈতিক হয়ে যায় এবং সেই অনৈতিকটা যদি একটা ব্যাপক হারে ছড়িয়ে যায়, তাহলে নৈতিকতাটা রাখার কি দরকার আছে? চাহিদার সঙ্গে ঠিক আছে, চাহিদা মানুষ জনসংখ্যা বেড়েছে, চাহিদা বেড়েছে। আগে ছোট্ট দুর্গাপুর আজ একটা বড় আকার ধারণ করেছে। দুর্গাপুরের পাশে পাশে আরো অনেকগুলো ছোট ছোট নগরী যেগুলো দুর্গাপুরের সঙ্গে দুর্গাপুরকে বেশ করে অ্যাটাচ হয়েছে, যারা এগিয়ে চলছে। কিন্তু বিষয়টা যদি উন্নয়নের হয়, বিষয়টা যদি মানুষের নিরাপত্তার হয়, বিষয়টা যদি দিন আনা দিন খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের হয়, তাহলে তো প্রশাসনকে, কারণ তার দায়বদ্ধতা প্রশাসনের, এই বিষয়গুলো দেখার দায়িত্ব প্রশাসনের। এগুলো না, এগুলো একটা জিনিস কি ছিল না আমাদের এখানে, এই যে বর্তমানে যে উচ্ছেদ যেটা হচ্ছে, এটা নিয়ে আমার যেটা মনে হয়, এটা যেন একটা হঠাৎ করে একটা মানে সেই পড়ে পাওয়া 14 আনার মতো একটা কাজ এসে গেছে, জুটে গেছে, করে দিচ্ছি। কিন্তু এটার তো একটা ফ্রেমওয়ার্ক করা আছে। 2014 সালের একটা উচ্ছেদের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের ঠিক মতনই দেওয়া ছিল, সেটাকে ধরে কেউ এগোলো না, সেটা সম্পর্কে কেউ জানে কিনা সেটাও বোঝা গেল না। হঠাৎ করে উচ্ছেদটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় বললেন যে এটা করতে হবে। ঠিক আছে, ভালো জিনিস, উনি খারাপ কিছু বলেননি, ভালো জিনিসই বলেছেন, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনে অনেক ঘাটতি রয়ে গেল, ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতন হলো না। অনেকে বলে যে না সিটি সেন্টারে উচ্ছেদ হয়েছে, কিন্তু এখন সিটি সেন্টারে এত জায়গা ছিল আগে কেউ জানতো না, এখন সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু গত 3-4 দিন ধরে দেখা যায় সিটি সেন্টারে উচ্ছেদ হয়ে যাওয়ার পরে নীল রঙের প্লাস্টিকে তো আবার দোকান শুরু হয়ে গেছে, আবার দোকান শুরু হয়েছে 4টে করে ক্ষতিপূরণ। সেটা কি খুব সৌন্দর্য লাগছে? বাইরে থেকে যারা আসে দুর্গাপুরে, যারা দৈনন্দিন বিভিন্ন কাজে আসে, তারা দুর্গাপুরটা কিভাবে দেখছে? এই যে উচ্ছেদ হলো, সেটা যদি একটা সিস্টেমেটিক্যালি হতো বা সেটা যদি একটা লাইন ধরে হতো, হ্যাঁ উচ্ছেদটা হচ্ছে বিল্ট ইন অপারেশন, আমি সেখানে আরেকটা জায়গায় কিছু তৈরি করে দিচ্ছি বিকল্প, যাতে ওখানে আর দ্বিতীয়বার কেউ না বসতে পারে, সেটা তো হলো না। 3 দিন চলে যাওয়ার পরে আবার নীল লাল প্লাস্টিক টাঙিয়ে যেখানে যা ছিল সেখানে সে শুরু হয়ে গেল। আগের দিনে আগে যারা যেখানে ভিড় করতো তারা আবার ভিড় করছে, সবই হচ্ছে, হয়তো সেখানে আমরাও যাচ্ছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইলেকট্রিসিটি শুধু নয়, অন্যান্য যেসব পরিকাঠামোগত যে সমস্যাগুলো সেগুলো তো রয়েই গেল। না, তোমার প্রথম জিনিস দেখো, তুমি এই যে দোকানদারগুলো বসছে বা যে তোমার স্ট্রিটের মধ্যে যে দোকান হঠাৎ করে হচ্ছে, কিছু তো রাজনৈতিক দাদা আছে যাদের মধ্যে এটা কাজ হচ্ছে। রাজনৈতিক দাদার থেকে বড় জিনিস একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে এলাকায় বাস করি বা আমাদের অফিস যে এলাকায়, এই এলাকাটা তো সম্পূর্ণরূপে একটা রেসিডেন্সিয়াল প্লেস। একদম, এখানে একটা দোকান হচ্ছে, তার পাশে আরেকটা দোকান বাড়ির নিচেই হচ্ছে, বাড়ির মালিক যিনি তিনি হয়তো একটু বেশি লাভের আশায় দিচ্ছেন, সেখানেও আমাদের কিছু বলার নেই, অর্থনৈতিক পরিস্থিতি সেরকমই দাঁড়িয়ে আছে এখন।
মুশকিলটা হচ্ছে ওই দোকানে যারা পারচেজার, যারা আসছেন, যারা কিনতে কেনাকাটা করতে, তারা তো লোকাল নয়, বিভিন্ন জায়গা থেকে আসছে। এই যে বাইরের থেকে আসা লোকের সংখ্যাটা যে দিনকে দিন বাড়ছে, এতে ওই এলাকায় যারা বসতিরা রয়েছেন তাদের নিরাপত্তাটা কোন জায়গায়? একদম। সেখানে তো সিসিটিভি সব জায়গায় লাগানো সম্ভব নয়, সবার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে বাইরের লোকটা এলো, সে কেনাকাটার নাম করে এসে যে কোনো কিছু ইনফরমেশন নিয়ে বেরিয়ে গেল না, অঘটন ঘটিয়ে চলে গেল, বিভিন্ন সময় হয়েছে, এরকম জায়গায় হয়েছে। তো সেটা যদি হয়ে যায়, তখন কি আমাদের চেতনা ফিরবে যে আমাদের এগুলো দেওয়াটাও ঠিক হয়নি, আমাদের এগুলো করাটা ঠিক হয়নি? বা যার বাড়িতে হয়েছে, যার বাড়িতে এই ধরনের দোকান হচ্ছে, তিনি তো নিজেদের করছেন না, কাউকে এনে বসাচ্ছেন, তার প্রপার সমস্ত কাগজপত্র তিনি দেখছেন কিনা, তার প্রপার আইডেন্টিটি নিয়েছেন কিনা, বা পুলিশের কাছেও কতটা ইনফরমেশন আছে, এগুলো সত্যি খুব ভাবার জিনিস। কেননা দিনকে দিন এটা বেড়ে চলেছে এবং সামনে পুজো আসছে, আরও বাড়বে। তা তুমি দেখো না, প্রত্যেক নিয়মিত দেখা গেল তুমি সিটি সেন্টারে, আমরা এটাকে নিয়ে এটাকে খবরের একটা এমন জায়গায় নিয়ে গেছিলাম, সেটা যে এক সপ্তাহের মধ্যে 9টা দিনের মধ্যে পরপর 5টা বাড়িতে ডাকাতি হয়ে গেল। প্রশাসন কোন পরিস্থিতিতে আছে, কি আছে, তার কতটা সুরাহা করতে পেরেছে, আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো হদিস নেই তার। দিনকে দিন যেভাবে তুমি দেখো না, দিনকে দিন যেভাবে ক্রাইম রেট বাড়ছে বিভিন্ন জায়গায়, তুমি যেদিকে তাকাবে ক্রাইম বাদ দিয়ে কোনো কিছু হচ্ছে না। ক্রাইম যদি না হয়, হ্যাঁ তুমি বলবে যে ক্রাইম হবে না, এটা কি কখনো ক্রাইম হবে? কিন্তু নিশ্চয়ই ক্রাইম হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি আমি জেনে শুনে ক্রাইমের রাস্তাগুলোকে ওপেন করে দিই, বিভিন্ন রাস্তাগুলো যেগুলো ঢোকার যে মুখগুলো, পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে ওপেন করে দিয়েছি, তো সেখানে তো ক্রাইম করার জন্য মানুষকে আমরা ডেকে নিচ্ছি। আজ তুমি চোর ধরে নিচ্ছ, কিন্তু চোর ধরার জায়গাটা কেন, চোর চুরি করার সুযোগটা কেন পাবে? সেই সুযোগটা আমরা কিন্তু নিজেরাই প্রশাসনিকভাবে, আমি যদি বলি প্রশাসনিকভাবে আমরা কিন্তু এটাকে করে দিচ্ছি। এবং এই করে দেওয়ার ক্ষেত্রে প্রশাসন দেখছে, বুঝছে, শুনছে, কিন্তু তারাও হয়তো অপেক্ষা করছে যে কোনো বড় অঘটন ঘটুক, তারপরে হয়তো সিস্টেম বদলাবে, সেই সিস্টেম বদলালে সিস্টেমের সঙ্গে আমরাও বদলাবো। অ্যাকচুয়াল প্রশাসনের যেন সবথেকে একটা জিনিস যেটা মনে হয় যে প্রশাসন কোনো একটা জায়গায় যেন কন্ট্রোলের জায়গাটায় নেই, তারা যেন কোনোটা জায়গায় আসছি যাচ্ছি মাইনে পাচ্ছি, সব জায়গাতেই এটা সব জায়গাতেই হচ্ছে। প্রশাসনেরকে দোষ দিয়ে লাভ নেই। যেটা দোষ আমাদের, যেটা আরও একটা জিনিসের সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের জনগণ, যারা আমরা এখানকার বাসিন্দা, যারা এখানকার বর্ন অ্যান্ড বট আপ, তাদেরও মনে হয় কিছুটা সজাগ হওয়ার সময় এসছে। এখানকার যে যতগুলো আমাদের গণসংগঠন এখানে আছে, তাদেরও এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। আমাদের যারা আমরা এই প্রশাসনে আছি, তারা এই প্রফেশনে আছি, তারা তো আমরা দেখি সবসময়, আমরা তুলে ধরার চেষ্টাও করি। দেখো আমাদের কাজ মানুষের কাছে, আমরা তো ওখানে গিয়ে মারামারি করতে পারবো না, আমরা তো ওই দোকানদারকে বলতে পারবো না ভাই তুমি কেন করেছো, একদম চলে যাও। আমাদের কাজ যে তুমি এটা অন্যায় হচ্ছে, এটা ভুল হচ্ছে, আমি প্রশাসনিকভাবে সেটা জনসাধারণের সামনে তুলে ধরলাম, আমার প্রশাসনের কাজ পর্যন্ত আমার বার্তাটাকে পৌঁছে দাও, এটা আমাদের দায়িত্ব এইটুকু, এবং আমাদের এইটুকুই দায়বদ্ধতা। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা আমাদের দায়বদ্ধতা ঠিকঠাক করে পূরণ করলেও যাদের এই দায়বদ্ধতা যাদেরও আছে, তারা কিন্তু যাদের এক্সিকিউট করার প্রোগ্রাম দায়িত্ব আছে, তারা কিন্তু নির্বিকার একদমই। এবং এই নির্বিকার থাকার জন্য যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি যে কথাটা বলে যে ওই যে রেসিডেন্সিয়াল পারপাস যে বাড়িতে আছে বা তার প্রতিবেশী যে আছে, সেই প্রতিবেশী তো এখনো পর্যন্ত সে নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং তার পাশের বাড়িটা যে একটা বড় পার্লার হয়েছে বা স্পা হচ্ছে, সেখানে কি আদৌ সেটা পার্লার কি স্পা না, সেখানে কোনো কাজ হচ্ছে কিনা, যেটা এখানে প্রতিনিয়ত প্রায় প্রত্যেক জায়গায় পাওয়া যাচ্ছে। তো সেই জায়গাটা এটা দেখবার দায়িত্ব কারা আছে? কি প্রশাসনের ভূমিকাই নেই এখানে। প্রশাসন কিন্তু মনে হচ্ছে যেন প্রশাসন একদম নিশ্চুপ। প্রশাসনের ব্যাপারটা দাঁড়িয়ে গেছে কি এমন একটা জায়গায় যে আগে কিছু ঘটুক, কোনো একটা বড় একটা ঘটনা ঘটে যাক, তখন আমরা চিন্তা ভাবনা করব। প্রিভিয়াসলি আমরা কিছু করব না, কারণ আমাদের কাছে, প্রশাসনের কাছে বলতে গেলে আমি দেখেছি কতগুলো জায়গায় কোনো কিছু বিষয় নিয়ে যদি বলা হয়, তখন বলে আমাদেরকে তো কেউ কমপ্লেন করেনি, আমরা কেন যাব, কোনো কিছু তো হয়নি। আমার দেখা গেছে যে আমার এলাকায় কোনো একজন, এখন তো স্ট্রিট ডগ নিয়ে খুব হইচই হয়, এটা একটু অন্য রকমের ব্যাপারে চলে যাচ্ছি, স্ট্রিট ডগ নিয়ে অন্যরকম হইচই হয়। তো অনেক স্ট্রিট ডগ লাভার্স আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, তারা কাজ করছেন প্রকৃতির জন্য, ঠিক আছে। কিন্তু সেটা যখন পাশের কারো বাড়ির সেটা যখন দুর্বিষহ হয়ে ওঠে, দেখা যাচ্ছে তারা মারামারি করছে, কিন্তু প্রশাসনকে বলতে গেলে প্রশাসন বলে আমাদেরকে তো কেউ কমপ্লেন করেনি।
মানে প্রশাসনের যে একটা স্বতঃপ্রণোদিতভাবে করব ওইসব নেই, কিন্তু প্রশাসনের নেই, প্রশাসনের ওইসব কিছু নেই, প্রশাসনের মাথা ব্যথা ওসব নেই। আমরা চালাচ্ছি চলছি সব ঠিক আছে, কিন্তু জনগণ তো কমপ্লেন করেনি। তো ভালো কথা, কমপ্লেন যখন করেনি তাহলে অশান্তি হোক। আজকে দোকান এতগুলো বেড়ে যাচ্ছে, রাস্তায় রাস্তায় দোকান হয়ে যাচ্ছে, হয়তো আগামী দিনে দেখা যাবে বসতিই নেই, পুরোটাই দোকান। এরকম একটা সময় এসছে যে কবিগুরুর ওই অংশটা, মানে ফার্স্ট কবিগুরু টু ভগৎ সিং মোড়, এখানটা দিয়ে তো রাস্তা তো গাড়ি নিয়ে যাওয়া আসা করা যায় না। তো সবাই বড় বড় সাইডের দোকান, এবং দোকানগুলোর দিনকে দিন যে হারে মানে আকারে বহরে বাড়ছে, যদিও এখন ভাঙা হচ্ছে, আকারে বহরে বাড়ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, সেখানে দেখলে বোঝাই যায় যে এই দোকানগুলোতে কিন্তু স্থানীয় লোকেদের ইনভেস্টমেন্ট ছিল না, বাইরের লোকের প্রচুর ইনভেস্টমেন্ট ছিল। তো তাদের জন্য বাইরের লোকেও আসছে ঠিক আছে, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট, আমরা যদি পুলিশকে বলেছি, আমি অনেকবার বলেছি, পুলিশ কি করেছে, ওখানে ব্যারিয়ার লাগিয়েছে, ওই প্লাস্টিক ব্যারিয়ার যেগুলো, কিন্তু ওইটা লাগাতে গিয়ে দেখা গেছে যে বৃদ্ধ যারা গাড়ি করে যাতায়াত করছে তাদের আবার জার্কিংয়ের জন্য অনেকের অনেক অসুবিধা হচ্ছে, তো সেগুলো উঠে গেল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে রাস্তাগুলো ব্লক হলো, দোকানগুলো বাড়লো, রাস্তা ব্লক হলো, মাঝখান দিয়ে লোকের জায়গাটা কমে গেল, অসুবিধায় পড়লো কিন্তু সাধারণ মানুষ। একদম। প্রশাসনের গাড়ি, প্রশাসনে যদি কাউকে বলা হয় সে তো তাহলে 4 চাকা নিয়ে যাবে, তার গাড়ি নীল লাইট লাগানো থাকতে পারে, লাল লাইট লাগানো থাকতে পারে, কিংবা অন্য কোনো বোর্ড লাগানো থাকতে পারে, সেটা দেখে সে সাইডে রেখে দিতে পারে। সে নয় একবার গেল, বা সে তো নিজেও যাবে না, তার যারা তারা গিয়ে বাজার করে দেবে। আর আমরা সাধারণ মানুষরা তো নিজেরা যাই, তো ফেস তো আমাদেরকেই করতে হয়। একদম। তো এই জায়গাগুলো প্রশাসনকে বলে বারবার করে বলা ছাড়া আমাদের আর কিছু বিকল্প আছে বলে আমার তো মনে হয় না। এটা একজন প্রশাসন মানে একদম, যদি আমরা বলি যে প্রশাসনে যেন দিবানিদ্রায় রয়েছে আর কি, প্রশাসন দিবানিদ্রায় নয়, এটা যেন মানে সেটা অদ্ভুত ব্যাপার আর কি, মানে দিবানিদ্রা বললেও ভুল হয়, এটা একটা অদ্ভুত ব্যাপার, চলে যাবে এরকম করে। আর নতুন নতুন কিছু যদি সুযোগ সুবিধা বা নতুন নতুন কোনো আইডিয়া, যেরকম এই উচ্ছেদের আইডিয়াটা বারবার আসছে, হ্যাঁ, প্রশাসনকে আমি অনেকবার, প্রশাসনের আমি নাম করতে পারি না, সেটা উচিত নয়, কয়েকজনকে বলেছিলাম এই বাসগুলো নিয়ে, দুর্গাপুর সিটি সেন্টারে যে বাসগুলো আসছে, এখানে একটা বিরাট অনৈতিক চক্র চলছে, সেটা কি আর এআরটিও জানে না? এরকম মনে হয় সবাই সব জানে। বাসের নাম্বারও আছে যে কোন বাসটা এসটিএল। এটা নিয়ে এর আগেও এই যে বাস ঢোকা নিয়ে ধর্মতলাতে, এটা নিয়ে একটা বড় সিচুয়েশন তৈরি হয়েছে, যার জন্য ধর্মতলা থেকে শিফটিং এর ব্যবস্থা হলো, হাইকোর্ট রায় দিল, সবই হলো। কিন্তু এটা দুর্গাপুরের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, একই সমস্যা। কিন্তু তাতেও যেন দুর্গাপুরের মানুষজনের, মানে দুর্গাপুরে যারা এটাকে চালাচ্ছে, এক কথায় দেখো তুমি না, দুর্গাপুরে যারা দায়িত্ব নিয়ে দুর্গাপুরের প্রশাসনিক স্তরে বসে আছে, যারা এই মুহূর্তে অভিভাবক যাদিকে বলা যেতে পারে দুর্গাপুরে, তারা কেমন যেন মানে এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। তুমি যদি দেখো না, যে এই যে একটা নতুন করে ট্রেন্ড হলো, সব জায়গাগুলো যে যেখানে পাচ্ছ, তোমার একটা দেখলাম যে এডিডি এর বোর্ড লাগিয়ে দিয়েছে, সাইকেল স্ট্যান্ড, গাড়ি মানে স্ট্যান্ড হয়ে গেল আর কি। কে করলো, কারা করলো, সঠিকভাবে বিডিং হয়েছিল কিনা, বা মানে কার হাতে আমি মানে বাড়ির চাবিটা দিচ্ছি আর কি, সেই লোকটা কে, চোর ডাকাত নয় তো, মানে এসব দেখার দরকার নেই আর কি। প্রশাসন যা পারছে তাই করেছে। এখন জায়গাটা প্রশাসনের, এডিডি এর জায়গা, সে হচ্ছে মালিক, সে যদি বলে আমি ওখানে গর্ত খুঁড়ে নাচানাচি করবো, তাদের কারো কিছু বলে না। এবার সে এখন কাকে ভাড়া দেবে না দেবে এগুলো আমরা সব জানলেও আমরা মুখ ফুটে বলতে পারবো না। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা দিয়ে কি কোনো সুস্থতার কাজ হলো? সুস্থতার কাজ নেই তো, কিছুই হলো না, যেরকম ছিল সেরকমই আছে, যা ছিল তাই আছে। উল্টে আমার মনে হয় যারা ওইখানে দোকান করেছিল, তারা যে ইনভেস্টমেন্ট করেছিল, তাদের সেই ইনভেস্টমেন্টের রেশিওটা বেড়ে গেল একদম। হ্যাঁ, সেই গরিব মানুষগুলোই আমি বলবো, কেন একটা যারা ওই ধরনের, আমাকে তুমি বলো এই গরিব মানুষগুলো যারা ওখানে ছোট ছোট, আমি আজকে এবারে একটু ওই জায়গা থেকে উচ্ছেদেই যদি আসি আমি, তো তুমি বলো না, এই যে কারা হকার, তাদের পরিচিতি কে দেবে? কি কাগজ আছে তাদের কাছে? প্রশাসনিক স্তর থেকে তাদেরকে আজকে এই যে 10টা লোককে ওঠানো হলো, এখানে যে অন্য কেউ 20টা লোক এসে বসবে না, হচ্ছে তো সেটাই হচ্ছে। সিটি সেন্টারে যে স্টলগুলো আছে, দেখা গেছে এক একজনের নামে স্টল, একটার জায়গায় 2-3টে করে আছে। তুমি একটা জায়গায় 2-3টের কথা বলছো, আমি তোমাকে বলি যে জংশন মলটা ঠিক পেছন দিকে দেখবে এক সারিতে অনেকগুলো স্টল করেছিল, ডিএমসি করেছিল, দীর্ঘদিন খোলা হয়নি, বন্ধই পড়েছিল, এখন 2-4টে খুলেছে। একজন এক্স কাউন্সিলর, তো সে তো নিজের নামে প্রায় 8টা না 9টা দোকান নিয়ে, মানে সে আর কি অন্যের নামে নিজের ক্ষমতায়নকে দেখিয়ে পরে সে 8 জন না 9 জনের নামে সে ওগুলো করে বসে আছে, যার প্রয়োজন সে পাচ্ছে না। এটা না, একটা আমি বলি,
এই যে এক্স কাউন্সিলর তিনি 6টা দোকান নিয়েছে, এটা কিন্তু ক্রেডিটেবল ব্যাপার, এটাকে কিন্তু ওরকম করে দেখলে হবে না, এটা তোমার আমার দ্বারা হবে না, এটা উনি করেছেন, এটা ওনার ক্রেডিট, এটাতে আমি ওনাকে থ্যাঙ্কস জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না, যে যাদের অ্যাকচুয়াল দরকার ছিল, আমি ওইটাই একদম আমি জানি আমাদের সিটি সেন্টারে একটা চায়ের দোকান আছে, এই আমাদের সিটি সেন্টার কোর্ট চত্বরের এদিকটা একটা চায়ের দোকান আছে, তারা খুবই মানে মা আর ছেলে ওই ফরিদপুরে ওই সাইডে কোথাও থাকে, খুব মানে গরিব বলতেই পারি, মানে তাদের সেরকম কিছু নেই, আদিবাসী তারা, তাদের কিন্তু একটা দোকান ঘর দিলে খারাপ কিছু হতো না, তাদের কাছে ওই পয়সাটা নেই যে দোকান ঘরটা তারা নেওয়ার জন্য তাদের সেই চ্যানেলে যাওয়া বা সেই ধরনের লোককে বলা, কাউকে বলা। আজকে যদি এই নগর নিগম বা এডিডিএ তাদের যারা প্রশাসনিক কর্তারা আছে তারা যদি এই জায়গাটায় স্বচ্ছতা মেনটেন করতো, তাহলে কিন্তু তারা মনে হয় কিছু গরিব মানুষের ভালোবাসা পেত, গরিব মানুষের আশীর্বাদ পেত, শহরটার মধ্যে অনেকটা মানবিকতা ফিরে আসতো। কিন্তু এখন কিন্তু সেটা নেই। এই উচ্ছেদের নামে কিন্তু আরও বেশ কিছু জবরদখলকারী আরও নতুন করে ঢুকলো, এখানে যে নাম ঠিকানাগুলো না হলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে একজনের জায়গায় 3 জনের নাম একইভাবে ঢুকছে, কারা নামটা নিচ্ছে সেটাও জানে না। রাত্রি 12টা অবধি একজন, সেদিনকে দেখলাম, খুব অবাক লাগলো দেখে আমার, দুর্গাপুর আমাদের সিটি সেন্টার থানার আইসি এটার সঙ্গে জানতেন ব্যাপারটা, রাত্রি 11:30টার সময় উচ্ছেদের পরে নাম লেখানো নিয়ে একজন মহিলা, তিনি নাকি ডিএমসি থেকে অনুমোদন প্রাপ্ত মহিলা, রাত্রি 11:30 পৌনে 12টার সময় ওখানে বসে বসে দোকানদারদের নাম লিখছে। আচ্ছা তুমি বলো তো, কোন সরকারি আধিকারিক আছে এতটাই তার কাজের প্রতি অনুরাগ যে তিনি রাত্রি 11:30 পৌনে 12টার সময় বসে বসে নাম লিখবেন, এবং হয়েছে যদি কোনো জায়গায়, তাহলে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এখানে অন্য কিছুর গল্প আছে। 11:30টার সময় মারপিট হচ্ছে, সেই মহিলা আধিকারিকের সঙ্গে বচসা হচ্ছে, সেখানে সিটি সেন্টার থানার আইসিকে দৌড়ে আসতে হচ্ছে, তারপরও কি করে বলছো যে তুমি এগুলো সব স্বচ্ছভাবে হচ্ছে, কোনো কিছু হবে? স্বচ্ছতা তো নেই, একদম পরিষ্কার কথা, এটা কোট আনকোট বলতে পারা যায় যে স্বচ্ছতা বিশেষ করে দুর্গাপুরে যেভাবে চলছে। আমি আজকে তোমাকে আজকেরই কথা বলি, আমি দুর্গাপুর পৌরসভাতে বসেছিলাম, ওখানে আমি নাম করা যাবে না, কিন্তু মানে প্রথম কথা হচ্ছে যে এতদিন ধরে যেটা চলছে যে সেটা হচ্ছে যে 42 জনাকার কাজ 5 জনাতে করছে। আরে ভাই 42 জনাকার কাজ কখনো 5 জনে হয়? কোনোদিনও সম্ভব হয় এটা? যেটা মাননীয় নিজেরও মনে হয়েছে এবং তিনি তার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন, কিন্তু তারপরেও এনাদের কিন্তু কোনো রকম কোনো জায়গায় নেই, এনারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন, এনাদের কোনো পরিবর্তন নেই। যাই হোক, ঠিক আছে, ওনারা ওনাদের মতন করেই করবেন, কিন্তু স্বচ্ছতা তো বজায় রাখতে হবে। যে মানুষগুলো করছে, যারা আজকে ধরো হকার্স নয়, 5 জন এখানে অনেক দিন ধরে ব্যবসা করছে, করে খাচ্ছে, চলো তাদের জন্য তাদের লিস্ট করলে, তাদের নাম করলে, যারা প্রকৃত, তার সঙ্গে ঠিক আছে গমের সঙ্গে 2-4টে জব যায়, সেটা যায় না যাওয়া হয়, কিন্তু যদি দেখা গেল যে পুরো গমটাই সরে গেল আর পুরো জবটা নতুন করে এলো, প্রথম কথা হচ্ছে যে আদৌ কারা হকার প্রকৃত লিস্ট কারো কাছেই নেই, এবং কারা এতদিন ধরে হকারের নামে কারা নতুন করে নিজেদের আখের গোছাচ্ছে, সেই পার্টটাও দেখার উচিত। কিন্তু ওই যে আমাদের যেটা আজকের হেডলাইন আর কি, যে কেউ একদম প্রথম কথা হচ্ছে যে কার দায়িত্বে আছে এইগুলো নজরদারি করা, সেই নজরদারির লোকজনই নেই, সেটা তো নেই। এরকম আরেকটা জিনিস হচ্ছে আমার খুব খারাপ মাঝে মাঝে যেটা মনে হয়, যে আমরা কাদের জন্য আমরা লড়বো, মানে কাদের জন্য আমরা বলবো, কারণ আজকে আমরা যদি কারোর জন্য বলতে যাই, দেখা যাচ্ছে পরের দিন সেই লোকটা এবার অন্য একটা কাজ করে বসে থাকছে, এখানেও একটা গন্ডগোল আছে। তার মধ্যেও বলি, কিছু তো আমরা পুরোটাই আমরা বলছিলাম যে খারাপ হয়েছে, এর মধ্যে বলি 2-1টা ভালো কাজ যদিও বা কিছু হয় না, একদমই না, নিশ্চয়ই ভালো। যেরকম আমার বাড়ির পাশে, আমি বলতে পারি আমার বাড়ির পাশে একটা বড় মাঠ আছে এখনো, সেই মাঠটাতে পার্থেনিয়াম গাছে পুরো ভরে গেছিল। তা আমি আমাদের মাননীয় অনিন্দিতাদিকে বলেছিলাম যে দিদি এরকম বাড়ির পাশে এরকম পার্থেনিয়াম গাছ হয়েছে, পুরো ভরে গেছে, যদি কিছু ব্যবস্থা করা যায়। তো দিদি কথা আমার রেখেছেন এবং জেসিপি দিয়ে পুরো মাঠটা পরিষ্কার করেছেন। এটা তো এইরকম কাজও হয়, একদমই হয় না তা নয়। আমি তোমার সঙ্গে একটা জায়গাতে দ্বিমত পোষণ করবো, সেটা হচ্ছে যে তোমার ওখানে পার্থেনিয়ামে ভর্তি হয়ে গেছিল মাঠটা, তুমি যে পরে তোমার ওখান পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে, তুমি পৌঁছেছো, তুমি বলেছো, কিন্তু ওনার তো গোটা দুর্গাপুরের যে 42টি কেন্দ্র রয়েছে, সেই 42টি কেন্দ্রের মাথা হয়ে বসে আছেন, তাহলে তার তো অনেকগুলো হাত পা আছে, তাদের নজরে পড়েনি যে ওখানে পার্থেনিয়াম আছে বা এই জায়গায় পার্থেনিয়ামের জঙ্গল আছে? এটা একটা বড় প্রশ্ন, কিন্তু একদম। তো তারা আমার ক্ষমতা আছে তার কাজ পর্যন্ত পৌঁছানোর, এবং তিনি দেখেছেন আমি যদি এটা না করি তাহলে এরা মিডিয়ার লোক এটা একটা খবর করবে, যেটা আমি ব্যাকফুটে যাব, বাস্তব জায়গা।
কিন্তু সেই জায়গাটা আমার ক্ষমতা আছে বলে আমি আমার কাজ হয়ে গেল। যে সাধারণ মানুষের ক্ষমতা নেই, যে তার কাজ পর্যন্ত পৌঁছাতে পারে না, যে ডিএম দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিঁড়িগুলো উঠতে গেলে ভয় পায় যে কোন দপ্তরে যাব, কিভাবে কাটবে, একদম পরিষ্কার কথা। তো সেই মানুষটা কি করে, তাকে তো ভোগ করতে হবে। এই বিষয়টাও একটা বড় সমস্যা যে আমাদের সেরকম কোনো হেল্প ডেস্ক নেই বা সেরকম কিছু নেই, কোথায় আমরা গিয়ে বলবো। যারা দায়িত্বে আছে তারা নির্বিকার, কেন সেই অর্থে সবার কাছে সবাই তো পৌঁছাতে পারে না। একদম সাধারণ মানুষের কাছে এটা একটা, হ্যাঁ সত্যি কথা, খুব যে আমরা একটা জায়গায় কাজ করি, আমাদের কাছে না হয় ওই জায়গাটা খুব ইজিলি অ্যাক্সেস হয়, যেতে পারি, ঠিক আছে, কিন্তু খুব সাধারণ মানুষরা সেটা পারবে না, কারণ তারা নিজেরাই আমি দেখেছি আমাদেরকে বলে দাও এটা বলে দাও, একটুখানি এটা করে দাও, এগুলো আসে। কিন্তু আমার মনে হয় এইসবের জন্য না একটা হেল্প ডেস্কের প্রয়োজন পড়ে, যে একটা হেল্প ডেস্ক থাকুক, সেখানে সবাই নিশ্চিন্তে আসবে, সবাই তাদের অভাব অভিযোগগুলো জানাবে, প্রশাসন সেগুলোকে দেখে যেটা করা প্রয়োজন মনে করবে বা যেটা গুরুত্ব আকারে যেটা আগে আসবে সেগুলো করার, সেগুলো তো আমাদের এখানে হয়নি কোনোদিন, আর হবে বলে মনেও হয় না, কারণ সেরকম মানসিকতা কাদের আছে জানা নেই। কলকাতার যে প্রশাসন আছে তারা ওই আমার দিদিকে বলো, এরকম বলো, অনেক কিছু অর্গানাইজেশন কাজ করে। আর সর্বোপরি এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত নাগরিক আছেন, কেননা এই দায়িত্বপ্রাপ্ত যারা প্রশাসনে রয়েছেন, সেখানে তাদের চিন্তাভাবনাগুলো আমার মনে হয় অনেকটা আধুনিক এখনো হওয়া অনেক বাকি আছে, আপডেট নয়, তারা সিস্টেম সম্পর্কেও আপডেট নয়, তারা তাদের নিজেদের অংশটুকু নিয়ে থাকতে তারা খুব বেশি ভালোবাসে। এটা আমার একটা ব্যক্তিগত, একদম মানে তুমি একদম খুব বাস্তব বলেছো যে ব্যক্তিগত, তাদের যে ব্যক্তিগত পরিসর, সেই পরিসরের বাইরে তারা বেরোতে চান না, তার কারণ তারাও যেন একটা দ্বিধার মধ্যে থাকেন যে এর বাইরে গেলে যদি আমি অস্বস্তির মধ্যে পড়ে যাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই চিন্তা ভাবনা নিয়ে তাহলে তাদের উচিত যে তারা তাদের মানে এটা আমার জায়গা থেকে আমার অভিমত যে আমি যখন অন্যের করতে পারবো না, তখন আমার ওই দায়িত্ব নিয়ে বসে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। একদমই সেই জায়গাটা, কারণ আমি তো মানুষ আমি দেখো, যদি বলি যে যারা নির্বাচিত হয়ে আসে, নির্বাচন যে কবে হয়েছে লাস্ট মানে আমরা ভুলে গেছি বিশেষ করে, তো নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত এখন বলা যাবে না, এখন আর ইলেক্টেড নয়, সবই সিলেক্টেড। তো এই সিলেক্টেড পার্টেই যারা আছেন বা যারা এখনো পর্যন্ত, তো তাদের নামের আগে এক্স, কাউন্সিলরের আগে তো এক্সটা লাগলেও, কিন্তু কাউন্সিলরে তো তারা তো এখনো পর্যন্ত নিজের এলাকার কাজের কথা তো বলতেই পারেন যে আমার এলাকায় এটা হয়নি, আমার এলাকার এই কাজটা, যেই 5 জন আছে যাদিকেই দায়িত্ব দেয়া থাকুক, তারা যে পদার্থই হোক, আমার সেখানে কোনো ভূমিকা নেই, কিন্তু যেখানেই থাকুক তাদেরকে তো সেই কাজটা করতে হবে। তাদের কাছে যখন এই 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তো কোনো এখন পার্টির কেউ নয়, না কোনো পার্টিরই নয়, তারা জনগণের জন্য আছে, পরিষেবা দেওয়ার জন্য আছে। পরিষেবা দিতে গেলে যে আজকে দুর্গাপুরের যেসব জায়গাগুলো ব্রেকআপ হয়ে রয়েছে বা যেসব জায়গায় প্রবলেম রয়েছে, আমরা সাংবাদিকরা কোনো ওই 5 জন প্রশাসনিকের কাউকে গিয়ে আমরা বললাম, বা ধরো আমরা এসডিএমকে বললাম, তারা হয়তো তাদের মহানবতার খাতিরে বা তাদের আমাদের সঙ্গে তাদের রিলেশন ভালো থাকার জন্য তারা হয়তো করে দিল কাজটা, কিন্তু সেটা তো টোটাল সবার জন্য হলো না, ব্যক্তিগত একটা ওইখানেও ব্যক্তিগত ব্যাপারটা এসে যাচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের প্রশাসনিক যারা আছেন তাদের মানসিকতাটাকে আরো বড় করা উচিত, তাদের চিন্তাভাবনা আরো একটু বৃদ্ধি করা উচিত, এবং সেই ক্ষেত্রে তারা কতটা এগোতে পারবে সেটা আগামী দিনই বলবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এদের ব্যক্তিগত পরিসরটা ভাঙার সময় হয়ে গেছে। হ্যাঁ, এবার ব্যক্তিগত পরিসর ভাঙার সময় হয়েছে তো নিশ্চয়ই, তার কারণ ব্যক্তিগত পরিসর যদি ভেঙে না দেওয়া যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ, মানে এটা একদম প্রত্যেক মানুষের চেতনা হওয়া উচিত যে যদি তারাও কিন্তু ওই জায়গাটার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রেখে দেয় যে উনি যদি করে দেন তাহলেই আমার হবে, আদারওয়াইজ হবে না, তাহলে কিন্তু কারুরই কোনোদিনই কোনো কিছু সম্ভব হবে না বা কারুরই কোনো কিছু হবে না। কারণ প্রত্যেককেই তার ব্যক্তিগত পরিসর থেকে বেরিয়ে এসে পরে নিজের কাজটা নিজেকে করতে হবে, কারণ আপনার অন্যরা কেউ করে দেবে না। এরা যারা রয়েছে তারা ব্যক্তিগতভাবে শুধু নিজেদের জন্য, নিজেদের কাজ করার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে এখন, যেটা সবার সামনে চোখে পড়ছে। কারণ ব্যক্তিগত না হলে এনারা যদি আপনার কাজ হতো তাহলে আপনার বাড়ির সামনেটা পার্থেনিয়ামের জঙ্গলে ভর্তি থাকতো না, তাহলে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। বা যদি দেখা যেত যে প্রকৃত মানুষ যারা হকার যারা রয়েছে, যাদের প্রকৃত সত্যি করেই তাদের বসবাসের জায়গা দরকার, তাদের দোকান দরকার, তাদের পুনর্বাসনের প্রচুর জায়গা পড়ে রয়েছে। দুর্গাপুর এখন অনেক জায়গা আছে সেখানে। আমরা দেখেছিলাম তাপস বন্দ্যোপাধ্যায় তার সময়কালীন, তুমি যখন উচ্ছেদ গুলো হলো, তোমার বিধাননগরের ওই দিকে উচ্ছেদ গুলো হলো, পুবালির ওই দিকটা, কিন্তু উচ্ছেদ যেমন হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য তাদের কাছ থেকে 1 টাকা নিয়ে পরে তাদের আবার নতুন করে দেওয়া, বিওয়ান মোড়ের ওখানটা তো একদম অনেক সুন্দর হয়েছে। তারপরে তুমি এসডি হসপিটালের এই সাইডটা পরে দেখো, সব দিকেই হয়েছে। কিন্তু আমি আগেই তুলে দিলাম
আর তার এইটা যেন একটা কোথাও যেন একটা মনে হলো যে এটা কাজটা না করলে হয়তো আমার চাকরি থাকবে না, এরকম ভাবে যেন কাজটা হলো একদম। হ্যাঁ, তো এইটা কিছুটা হলো আমাদের কাছে হয়তো ভালো লাগছে যে কোনো জায়গায় মনে হচ্ছে না এই বেআইনি দোকানগুলো ছিল এরকম করেছিল, উঠিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে, জায়গাটা পরিষ্কার হয়েছে, অনেক দূর অব্দি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ঠিক আছে। কিন্তু তবুও তো একটা এরাই তো আমাদেরই তো পরিবারের একজন, আমাদেরই তো বৃহৎ পরিবারের মধ্যে এরাও তো আছে। আমরাও তো দিনের কোনো না কোনো সময় এদের সামনে দাঁড়াচ্ছি, কথা বলছি, এদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিচ্ছি, বা সবকিছুই হচ্ছে। আমাদেরই তো বন্ধু বান্ধব, আমাদেরই তো পাশের বাড়ির কেউ। তাদের অসুবিধাটার সময় আমরা হাসবো, আর তাদের সুবিধার সময় আমরা দেখবো, অসুবিধার সময় দেখবো। এটা বলছো তুমি, আমি গতকালের কথা বলি, আমি একবার করে এরিডিএ কিংবা পৌরসভা ভিজিট করি, তো দেখা কালকে একজন আধিকারিক সে গর্বের সঙ্গে বলছে যে ডিবিসি মোড়ের ওই দিকটা গত পরশুদিন মনে ভাঙা হয়েছে, একদম তছনছ করে দেওয়া হলো। মানে তার বলার যে ভঙ্গি, এবং আমি অবাক হচ্ছি যে তারা আজকে ভেঙে দেওয়াটাকে তারা বলছে যে একদম তছনছ করে দেওয়া হলো। আমার কথা হচ্ছে যে এই লোকটা, তোমরা আমরা যেটা নিয়ে প্রথমেই বলছিলাম যে এই লোকটা যে ওখানে তার তো পুঁজি ওখানে ইনভেস্ট হয়েছে, হ্যাঁ, তো সেটাকে তুমি আজকে ভেঙে দিলে, তুমি যদি তাকে সেই সময়তেই বন্ধ করে দিতে একদম, তাহলে তার এতগুলো টাকা জলে যেত না। ওই কথাটা তো বারবার উঠে আসছে, যখনই কোনো বেআইনি জায়গা দখল হচ্ছে তখন প্রশাসনের লোকজন থাকছে কোথায়? তখন তারা কি দেখছে না? তখন কি তারা এগোতে পারছে না? যখন সেটা আকারে বহরে বড় হয়ে গেল, ওপর থেকে চাপ এলো, তখন তারা এগোলো। আজকে দুর্গাপুরকে এইভাবে ভাঙা হতো কোনোদিন যদি আজকে দিদিমণি ওই নবান্নে বসে যদি না বলতেন, মহামান্যা যদি উনি বলেছেন বলে তো এসছে, ওনার দৃষ্টিভঙ্গি তো ওনার জায়গায় ছিল, উনি তো কোনো কিছু ভুল বলেননি যে সরকারি জমি দখল করে তুমি ব্যবসা করতে পারবে না। অন্যায়টা কোথায় আছে? ওনার কথার মধ্যে তো কোনো অন্যায় নেই। কিন্তু এটার যে ইমপ্লিমেন্টেশন যারা করলো, তারা কোন জায়গা দিয়ে করলো? তারা কিন্তু দিদিমণিকে সম্মান দিয়ে ইমপ্লিমেন্টেশন করলো না, কারণ তা নাহলে 7 দিন পরে দিদিমণি বলতেন না যে 1 মাস এটাকে স্লো করে দেওয়া হোক, সবারটা দেখে শুনে করা হোক। কারণ তিনিও বুঝতে পেরেছিলেন কোনো জায়গায় যে ইমপ্লিমেন্টেশনে ঘাটতি আছে। এবং এখানেই হচ্ছে বড় কথা যে রাজা তো নয়, রাজার মতন করে বলে দেয়, সব কিছু ডিসিশন নিয়ে নেয়। যারা তার নিচে থাকেন, যারা কাজকর্মগুলো করেন, তাদের আবার নিজস্ব প্রক্রিয়াগুলো। তুমি আর একটা জিনিস বলো, তিনি সেখানে হয়তো বলেছিলেন, কিন্তু তিনি আরো একটা জিনিস সেখানে বলছিলেন, তিনি যেমন কলকাতার জন্য ক্ষেত্রে বলেছিলেন, সেটা হচ্ছে যে আরো শুধু পুনর্বাসনেরও তাদের ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, বলেছিলেন অবশ্যই। এবং তিনি এটাও বলেছিলেন যে ছোট ছোট করে তাদের যে দোকানের জিনিসপত্র অন্য কোথাও নিয়ে গিয়ে শিফট করে রাখবার জন্য তাদেরও যেন ছোট ছোট করে বক্সের মতন ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে সেখানে তারা জিনিসগুলো রাখতে পারে। তো সেখানে তিনি বলছেন পুনর্বাসনের কথা, তিনি সেখানে চাইছেন বড় বাড়ি যেখানে তারা জিনিসপত্র শেল্টার জায়গা যেখানে জিনিসপত্র রাখতে পারবে, কিন্তু এখানে রাখারও কোনো ব্যবস্থা নেই, এখানে সময় দেওয়া হলো না। এখানে একটা চিঠি খালি প্রত্যেকের জায়গায় লাগিয়ে দেওয়া হলো যে আমরা এই তারিখের মধ্যে। কিন্তু এর মধ্যে এই চিঠি, আমি একটা কথা বলি এখানে, তুমি যেটা বললে চিঠি লাগিয়ে দেওয়া, এই চিঠি লাগিয়ে দেওয়া তো আগেও হয়েছে, সেখানেও কিন্তু আমার রং দেখা হয়েছে একদম, কে থাকবে কে থাকবে না। এরকমও আছে যে কন্টেনারে করে ক্লাব চলছে, সেই ক্লাবেও এসি যাচ্ছে, সেই এসি আবার কন্টেনার সরে যাচ্ছে, এসিও সরে যাচ্ছে। এগুলো তো আইনের বিভিন্ন ধারায় তো আইনটাকে ভঙ্গ করা হচ্ছে। প্রশাসন তো এখানেও নাক বুজে রয়েছে, চোখ বন্ধ করে আছে। উচ্ছেদ হচ্ছে, কিন্তু উচ্ছেদটাও যেন কোনো জায়গায় রং দেখে দেখে হচ্ছে। একদম একদম, এটাতেও কিন্তু আমার মনে হয় তাহলে তার মানে কি সর্বোপরি উচ্ছেদটা যে উন্নয়নের জন্য উচ্ছেদ, সেটা কিন্তু হচ্ছে না। আমি যদি রঙই দেখবো তাহলে উন্নয়নের জন্য উচ্ছেদ নয়, তাহলে উচ্ছেদটা হচ্ছে অন্য কোনো সিদ্ধান্ত বা অন্য কোনো কারণের গুপ্ত কারণ থাকতেই পারে। কারণ আমি একে রাখবো ওকে রাখবো না, একই জায়গা, সেটাও তো সরকারি জায়গা একদম। তা সেটা সরে সরে যাচ্ছে কেন? প্রথমে এখানে ছিল, এক্সট্রা জায়গাটায় ছিল, সেটা ভেঙে দেওয়া হলো, আইনি অশান্তি হলো, তারপর ডান দিকে সরে গেল, তারপরে আবার প্রশাসন বললো না এটাও চোখে লাগছে, আরও ভেতর দিকে সরিয়ে দাও, আরও ভেতর দিকে সরে গেল। তাহলে বিদ্যুৎ দপ্তর যেখানে কানেকশন দিয়েছে, আমরা যেটা জানি আইনত, যে পয়েন্টের উপর কানেকশন দেওয়া হয় সেই পয়েন্টেই মিটার চালানো যায়, দ্বিতীয় পয়েন্টে চালানো যায় না। তাহলে তুমিও তাহলে মিটারটাকে সরাচ্ছ কেন? তাহলে তুমি মিটারটাকেও প্রশাসনের কথা মতন তুমি, যদি কেউ বলে থাকে, আমি জানি না প্রশাসনে কেউ বলেছে কিনা, তুমি তোমার যে এস্টাবলিশমেন্টটা আছে টেম্পোরারি কন্টেনারটা, সেটাকে তুমি ডান দিকে 10 ফুট সরালে তো তোমাকে কেউ বলবে না, ইচ্ছাকৃত করছো। তার মানে এখানে কি হচ্ছে? প্রশাসন এখানেও নাক বন্ধ করে থাকছে বা চোখ বুজে থাকছে যে ও সরাচ্ছে, সরাক, আমি কিছু বলবো না, কেন সাধারণ মানুষের চোখে না লাগে। তার মানে আমার বক্তব্যটা হচ্ছে যে উচ্ছেদ যদি উন্নয়নের জন্য হয় তাহলে রং দেখা উচিত নয়।
আর যদি উন্নয়নের জন্য না হয় তাহলে এখানে অন্য কোনো কার্য গুপ্ত কোনো, আমি তো তোমাকে ওই জন্যই তো কথাটা বললাম যে যাদের উচ্ছেদ করা হচ্ছে সেই লোকগুলোকে বা যাদের নতুন করে এন্ট্রি দেওয়া হচ্ছে তারাই বাকে এবং এই যে নতুন এবং পুরনো এই দুয়ের মাঝখানে যারা মধ্যস্থতা করছে এদেরকে অধিকার দিয়েছে এই কাজগুলো করার জন্য। এটা তো অধিকার তো কেউ দেয় না, অধিকার তৈরি করে যে এরা কারা, এরা তো কখনোই এরা যদি ভাঙার পক্ষে হয়ে থাকে এরা কখনোই গড়ার পক্ষে নয় না, একদমই না। তাহলে এরা ওই ভাঙার গড়ার মাঝখান থেকে খালি নিজেদের ওই পিঠে ভাগের মুনাফাটা খাওয়ার জন্যই এদের ভূমিকা, এবং সাধারণ মানুষকে এটা বুঝতে হবে। আজকে তুমি হকারদের সরে যেতে বলছো, হকাররা সরে চলে যাবে, হকারদের উপায় নেই। তার কারণ হচ্ছে সে ভালো করে জানে যে আমি যে জায়গাটার উপরে ব্যবসা করে খাচ্ছি, আমি যেখানে ইনভেস্ট করেছি সেটা আমার নয়, কিন্তু আমাকে করতে হচ্ছে আমার রুজি রোজগারের জন্য, আমার সংসার চালানোর জন্য। আমি অন্য কিছু করতাম, চুরি ডাকাতি করতে পারতাম, কিন্তু আমি করিনি, আমি ব্যবসা করে খাচ্ছি। সেই জায়গাতে সরকারের মনে হয়েছে যে না, আমার এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত, আমার জায়গা আমি ব্যবসা করার জন্য দেব না। নাই দিতে পারে তার জায়গা, কিন্তু এই ব্যবসা করতে দেওয়ার জায়গাটা শুধু ওই গরিব মানুষগুলোর জন্য নয়, এটা যেন প্রকৃতপক্ষে সবার জন্য হয়। একদম একদম। আমরা যদি বলি যে তুমি দেখো ডিএমসি থেকে শুরু করে আপ টু সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত যে মেন রোডটা, বিশেষ করে আমি সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যদি বলি, একদম পার্ক সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে তার মাঝখানে যে বড় বড় হোটেলগুলো রয়েছে, তারা কতটা জায়গা অ্যাকোয়ার করে রেখেছে, একদম। তাহলে সেইগুলোতে নজর থাকবে না কেন? কেন ড্রেনটাকে বন্ধ করে দেওয়া হবে? একটা তো ড্রেনেজ ছিল, এইটা একটা বড় প্রশ্ন। এই ড্রেন বন্ধের এরা এই উচ্ছেদের সময় এই কথাটাও কিন্তু উঠে এসেছিল যে ড্রেনের উপরে যেহেতু দোকান করা হয়েছে, ড্রেন পরিষ্কার, বর্ষার সময় জল যাবে না, তাহলে পরিষ্কার ড্রেন ছেড়ে দাও। কিন্তু এই প্রশ্নটায় দাঁড়ায় যে বিভিন্ন বড় যে এস্টাবলিশমেন্টগুলো দুর্গাপুরের সিটি সেন্টারের বুকে রয়েছে, তারা কিন্তু এরকম সরকারি ড্রেন অনেকগুলো অকুপাই করেছে। তো সেক্ষেত্রে কেন কাঁচি চলবে না? সেই কাঁচিটাও তো চালানো দরকার ছিল। তো সেই কাঁচিটা চালাতে গেলে তো তাদের আবার তো চেয়ার নড়ে যাওয়ার ভয় আছে, এখানেও তো বড় মুশকিল। তো এইগুলো না, এগুলো সব জায়গাতেই আছে। তবে ওই বলির পাঠা হয় গরিব মানুষরাই, এখানেও দুর্গাপুরেও তাই হচ্ছে। তবে কিছুটা সহানুভূতি যেন প্রাপ্য ছিল, আমার যেটা মনে হয় যে আরো কিছুটা সময় দিয়ে এদেরকে সঙ্গে নিয়ে দুর্গাপুরে এনাফ জায়গা ছিল, ফাঁকা এনাফ জায়গা ছিল যেখানে এদেরকে অ্যাকোমোডেট করা যেত। দেখুন একটা জায়গা স্টিল সিটির ভেতরে তুমি যদি কথা বলো, যে দেখবে যে দুটো তিনটে স্পট এমন আছে যারা কিন্তু ওই রাস্তার ধারে দোকান করছিল বলে তাদেরকে সরিয়ে একটা জায়গায় করে দেওয়া। তুমি কনিষ্কর যদি কথা বলো, একদম সরিয়ে দিয়েছে। তারপরে রিসেন্টলি যেটা আমাদের ওই জুম স্কুলের সামনে যে একদম ওখানটা করে দিয়েছে, যে হ্যাঁ এক জায়গাতে ভালো জিনিস যে তুমি চারিদিকে ছড়িয়ে না একটা স্পট করে দেওয়া হচ্ছে, সেখানে সবাই মিলে ব্যবসা করে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি স্টিল টাউনশিপের ভেতরে হতে পারে, এখানে কেন হবে না? বা এখানে সদিচ্ছাটা কেন নেই? না খালি এদের ওই একবার করে মানে সেই আজকে তুমি এটা দেখো, এই যে ভেঙে দেওয়ার গল্পটায় এই স্মার্ট বাজারের উল্টো দিকে যেখানে আমাদের ওই ইয়ে করা হয়েছে, যেখানে ফুচকার দোকান বা এগুলো ছিল, ফাস্টফুডের দোকানগুলো, আমি জানি ওখানে অনেক এমন কিছু লোক ছিল যারা সরকারি চাকরি করে না। যেরকম ধরো ইসকনের একজন ছিলেন ওখানে আমার পরিচিত, তিনি একটা ওখানে স্টল করেছিলেন, খরচাপাতি করেই করেছিলেন, যা তাকে সরে যেতে হলো। কিন্তু ওখানে যে এখন বর্তমান পরিস্থিতি, সাইকেল স্ট্যান্ড পিছনে, হ্যাঁ, এবার তার সামনে তো আবার সেই ফাস্টফুড বসছে, তাদের গাড়ি তো আবার রাস্তার উপর পার্কিং হচ্ছে। ছেড়ে দাও, আমি ওটাও নয় বললাম, ঠিক আছে, ওটা নয় টেম্পোরারি বসছে, রাস্তার উপর পার্কিং হচ্ছে, ঠিক আছে। স্মার্ট বাজারের ঠিক পরে বাঁদিকের কোনায় যেখানে পার্কিং আছে, যেখানে 4 হুইলারগুলো পার্কিং হয়, ওখানে তো এমন অবস্থা হয় যে গাড়ি বাঁদিকে ডান দিকে টার্নই নেওয়া যায় না, পুলিশের গাড়িও দাঁড়িয়ে থাকে। পুলিশও জানি না কেন বলে না কিছু, বা বলার প্রয়োজন হয়তো মনে করেন না, তারা আমাদের থেকে তো অনেক বেশি অভিজ্ঞ। হ্যাঁ, তো এই জায়গাগুলো তো যেরকম যদি পথচারীদের বা যারা পেডেস্টেরিয়ান তাদের স্বার্থের জন্যই যদি এগুলো পরিষ্কার হবে, তাহলে তাদের স্বার্থটা সলভ হলো কোথায়? সেই তো রাস্তার উপরে গাড়ি দাঁড়াচ্ছে, সেই তো রাস্তার উপরে দোকানদারি, সবই হচ্ছে। তাহলে এটা কি মনে হলো যে কাউকে তুলে দিয়ে জোর জবরদস্তি আমি তুলে দিলাম, নতুন কাউকে আহ্বান করলাম, এরকমই কি ঘটনাটা? এখন যেন মনে হচ্ছে সেরকমই, মানে একজনের কাছ থেকে যা নেওয়া নিয়ে হয়েছে। আমি সেটা বলতে পারি, আমি দেখিনি, বলতে পারবো না, কিন্তু একটা ওয়ে হতে পারে, মেবি সম্ভাব্য সবকিছুই এখন।
তো আমরা যখন মঙ্গল গ্রহে পৌঁছাতে পারছি এটাও সম্ভব নয় কেন, এটা ঠিক আছে, কিন্তু গল্পটা এরকমই দাঁড়াচ্ছে যে আমি কাউকে তো সরিয়ে দিলাম, তার ট্রেনার শেষ হয়ে গেছে, আবার নতুন কাউকে আমি নিয়ে আসলাম, এই গল্পটা এরকম করি, নতুন কেউ হাত ধরে আনলাম কি নিজে এলো সেটা পরের প্রশ্ন, সেটা হ্যাঁ কিন্তু এলো। কিন্তু দেখো আমাদের সময় একদম শেষ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতেই পারি যে তোমার ওই সাধারণ মানুষ প্রত্যেকটা মুহূর্ত যেভাবে এক কথায় ডিপ্রাইভের কথা হচ্ছে, এবং প্রশাসনিক কর্তারা যেভাবে নিজেদের চোখ বন্ধ করে রেখেছেন, এইভাবে কিন্তু চলতে পারে না। এর তো একটা শেষ হওয়া দরকার, এর একটা শেষ হওয়া দরকার, কারণ যদি বিচার হয় তাহলে প্রত্যেকের সঙ্গে সমান হওয়া উচিত, এবং এটাই হবে। যদি আপনারা আপনাদের চোখ বন্ধ করে রাখেন, আপনারা রাখতেই পারেন, আমরা কিন্তু চোখ বন্ধ করব না। আমরা সাধারণ মানুষের স্বার্থে আমরা কথা বলবো। আপনারা যতই চেষ্টা করুন, আপনাদের চোখের সামনে আমরা তুলে ধরবো বারবার সাধারণ মানুষের সামনে যে কি হচ্ছে, এবং নজরদারির দায়িত্ব যাদের আছে তারা কেন নজর ফেরাচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু আজও থাকলো। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণের জন্য নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।